ওকে, আমার মনে হচ্ছে ক্লাস স্টার্ট করে দেওয়া উচিত। তো আজকে হচ্ছে ব্যাচ 4 এর ক্লাস নাম্বার 8। আজকে আমরা ফাংশন নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো এখন আমরা যদি ফাংশন নিয়ে কথা বলি, সর্বপ্রথম সবাই যে ফাংশনের সাথে পরিচিত, যারা প্রোগ্রামার না, যারা ম্যাথমেটিক্স করে আসছে শুধু, তারা ম্যাথমেটিক্সের ফাংশনের সাথে আগেই পরিচিত। তো আমাকে একটু জানান তো, ম্যাথমেটিক্সের ফাংশনের সাথে আগে থেকে কে কে পরিচিত। আই হোপ এখানটায় আমার ক্লাসে যারা আছে 100% পরিচিত ম্যাথমেটিক্সের ফাংশনে। কে কে পরিচিত না আমি সেটা জানতে চাচ্ছি। একটু আমাকে জানান তো, কে পরিচিত না এমন একজনও আছে কিনা, ম্যাথমেটিক্সে ফাংশনের সাথে পরিচিত না এমন কেউ আছে কিনা। আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, আমি ম্যাথমেটিক্সে যাচ্ছি প্রথমে। আচ্ছা, এমডি ওহিদুর রহমান, আপনি ম্যাথমেটিক্সে ফাংশন করেননি? ফাংশন জানেন না? ভেরি ইন্টারেস্টিং। ওকে, জানেন। আচ্ছা, একটু আগে বললেন। না, ম্যাথের স্টুডেন্ট হওয়া লাগবে না, বাট আপনি ক্লাস 9, 10, হ্যাঁ, এই ক্লাসগুলো যদি করে আসেন, আপনি কিন্তু অলরেডি ফাংশন জেনে গেছেন। 8 থেকে মানে ব্যাপারগুলো স্পেশালি বোঝা যায় যে আসলে এটাই ফাংশন। তো খেয়াল করুন, যারা মানে ফাংশন নিয়ে কাজ করেননি বা করেও ভুলে গেছেন, প্রথমে আমি তাদের সাথে একটু কথা বলি। ফাংশনটা হচ্ছে কেমন? ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। তো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটাকে আমরা নর্মালি ফাংশন বলে থাকি। এখানটায় কি লিখলাম? x² প্লাস 2x। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এটা মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটা ভুলে যাই বারবার। ওকে, এবার ঠিক আছে। আই হোপ এবার দেখা যাবে। সব দিনই এমন হয়, হ্যাঁ। আসিফ, আমি আসলে ভুলে যাই, সো এই কারণে সব দিনই এমন হয়। আচ্ছা, খেয়াল করুন, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, সবাই কি এটার সাথে পরিচিত না? x² 2x, হ্যাঁ, সবাই এই ধরনের জিনিসের সাথে পরিচিত। তো এরপর আমরা কি করি বলেন তো? এরপর আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানটা নির্ণয় করি। এখান থেকে এক্স এর ভ্যালু বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করি, তারপর আমরা গ্রাফ তৈরি করি। এটার এক্স দেই এখানটায়, তারপর ওয়াই দিই। হুম। তো এক্স এর ভ্যালু যদি 0 হয়, আমার ফাংশনের ভ্যালু কত? ওয়াই এর ভ্যালুটা কত আসে বলেন? 0, অ্যাবসলিউটলি। তারপর এক্স এর ভ্যালু যখন 1 হয়, তখন আমার ফাংশনটার ভ্যালু কত আসে? 3। ভেরি নাইস। -1 হলে? -1 হলে কত আসে? -1, রাইট, এক্স্যাক্টলি। সো এক্স এর ভ্যালু যখন -1 হয়, তখন ওয়াই এর ভ্যালু আসে -1। তো এই যে এক্স এর ভ্যালু দিয়ে আমরা ওয়াই এর ভ্যালু পাই বারবার। এক্স এর ভ্যালু দিয়ে আমরা এখানটায় কি পাচ্ছি? ওয়াই এর ভ্যালু পাচ্ছি বারবার। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা নির্দিষ্ট কিছু ইনপুট দিচ্ছি এবং সেই অনুযায়ী একটা কোনো একটা ভ্যালু রিটার্ন করছে আমাদের। ব্যাপারটা ঠিক এমন না? আপনারাই বলুন। আমরা কোনো একটা ভ্যালু ইনপুট দিচ্ছি এক্স এর ভ্যালু হিসেবে, সেই ইনপুট দেওয়ার পর সেটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করছে। ঠিক প্রোগ্রামিং এও ফাংশন জিনিসটা একই রকম। যখন আমাদের নির্দিষ্ট কাজ বারবার করতে হয়,
শুধুমাত্র ভ্যালু দিয়ে আমি কোনো একটা কাজ করিয়ে নিতে পারতেছি, নির্দিষ্ট কাজ, সেক্ষেত্রে আমরা ফাংশনটা ব্যবহার করব। কথা বুঝছেন? যে নির্দিষ্ট ফরম্যাটের কাজ করতে হবে, তখনই কিন্তু আমার ফাংশনটা চলে আসবে প্রোগ্রামিং এ। সো আমরা এখন দেখি পাইথন প্রোগ্রামিং এ ফাংশন করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা, ফাংশন নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। তো ফাংশনের সিনট্যাক্সটা কেমন পাইথনে? পাইথনে ফাংশনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে ডি ই এফ, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই কিওয়ার্ডটা ব্যবহার করার পর এইখানটায় আপনি একটা নেম দিবেন, ফাংশনের নেম। এই নেমটা আপনার ইচ্ছা মতো হবে। আপনারা ভেরিয়েবল নেম কিভাবে তৈরি করে বা ভেরিয়েবল নেম কিভাবে ডিফাইন করে সেটা তো শিখছেন, মনে আছে? ওকে, তো ফাংশনের নেম তৈরি করার ক্ষেত্রেও রুল কিন্তু একই রকম। আপনি কি কিভাবে নেম ইউজ করতে পারবেন, কি কিভাবে নেম ইউজ করতে পারবেন না, ঠিক এইখানটা ওইভাবে করে আপনাকে ইউজ করতে হবে। তারপর এইখানটায় মনে করেন আমি প্যারামিটার হিসেবে এক্স দিলাম, যে এক্সটা আমার প্যারামিটার হিসেবে পাস হবে। এক্সটা প্যারামিটার হিসেবে পাস হয়ে এরপর আমাকে এইখানটায় ওয়াই এর ভ্যালুটা তো পেতে হবে, অর্থাৎ এই ফাংশন আমাকে কিছুটা রিটার্ন করবে। ভ্যালু পাওয়া মানে রিটার্ন করা। তো আমি এইখানটায় যে কিওয়ার্ডটা ব্যবহার করবো সেটার নাম হচ্ছে রিটার্ন। এই রিটার্ন কি করবে? এই যে একটা মানে রেজাল্ট তৈরি হবে, সেই রেজাল্টটাকে সে রিটার্ন করবে। তো এখানটা আমি লিখে দিলাম এক্স 2 প্লাস 2 এক্স। তাহলে আমি কি এই যে ম্যাথমেটিক্সের ফাংশন সেটাকে প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারছি এখন? ওকে, ভেরি নাইস। সো এখন খেয়াল করুন, আমরা তো এইখানটায় কি করি, আমরা যখন ওয়াই এর ভ্যালু পেতে চাই তখন আমরা এফ, মনে করেন এই যে জিরো এর জন্য নির্ণয় করি। কিভাবে করি? ফাংশন কল করি, বলতে পারেন যে ফাংশন কল করি। একটু প্লিজ কেউ এখন কোনো কিছু লিখবেন না, ধরে নেন এটা আমরা ফাংশন কল করা এখানটায়। তো এইখানটায় কি লেখেন? এফ অফ জিরো লিখেন। এফ অফ জিরো লিখে তারপর এখানটায় কি করেন, যে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস 2 × 0, এরকম করে কাজটা করেন, ঠিক না? ব্যাপারটা এরকম না যে এইখানটাও জিরো দিয়ে দেন? হ্যাঁ। তো প্রোগ্রামিং এও ঠিক একই রকম। আপনি যখন এই ফাংশনটাকে কল করবেন, এইখানটায় যে নামটা আছে সেই নামটাই আপনাকে এখানটায় ইউজ করতে হবে, নেম। এখানে যদি নেম ওয়ানও দেন তাহলে এখানটায় নেম ওয়ান দিবেন। এখানটায় সাম লিখলে এখানটায় সাম লিখবেন, ঠিক এইভাবে। তো এইখানে এক্স এর যে ভ্যালুর জন্য আপনি এটাকে কল করতে যাচ্ছেন এইখানটায় সেই ভ্যালুটা বসাবেন। এটাকে বলা হবে আর্গুমেন্ট, এটাকে বলা হবে প্যারামিটার, এটাকে বলা হবে আর্গুমেন্ট। অর্থাৎ আপনি প্যারামিটারের সাপেক্ষে আর্গুমেন্টটা পাস করছেন এইখানটায়, আর এইখানটা একটা রেজাল্ট প্রডিউস হচ্ছে, আর সেই রেজাল্টটা আপনাকে রিটার্ন করবে। রিটার্ন করলে সেটা কোথায় আসবে? যেখানটায় আপনি কল করেছেন। তাহলে আলটিমেটলি যে ম্যাথমেটিক্সের যে ফাংশনটা সেটার যে থিঙ্কিং আর প্রোগ্রামিং এর ফাংশনের থিঙ্কিং, দুটো কি একই জিনিস না? আপনারাই বলেন। একই জিনিস, কিন্তু শুধুমাত্র রিপ্রেজেন্টেশনটা একটু ভিন্ন। যে এখানটায় ডিপ লিখে তারপরে এই কাজটা করতে হয়, আর এখানটায় এফ দিয়ে বা জি দিয়ে বা এইচ দিয়ে, হ্যাঁ, আপনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ডিফাইন করেন সেটাই। তো একটু খেয়াল করুন, আপনি যেরকম ফাংশন, একাধিক ফাংশন তৈরি করার ক্ষেত্রে আপনি কি সবগুলো এফ দিয়ে তৈরি করবেন? একটা একটা অঙ্কে যদি আপনার একাধিক ফাংশন তৈরি করা লাগে সেক্ষেত্রে কি আপনি সবগুলো এফ দিয়ে তৈরি করবেন? মোটেই না। আপনি কখনো জি অফ এক্স নিবেন, কখনো এইচ নিবেন, ঠিক আছে? ঠিক একইভাবে ম্যাথমেটিক্স, সরি, প্রোগ্রামিং এও আপনার যখন একাধিক ফাংশন তৈরি করা লাগবে, একটা প্রোগ্রামে একাধিক ফাংশন তৈরি করা লাগবে, তখন কিন্তু আপনি আলাদা আলাদা নাম ইউজ করতে হবে। কথা বুঝছেন? সো অলমোস্ট সেম থিঙ্কিং, থিঙ্কিং এর দিক থেকে দুটো অলমোস্ট সেম। তাহলে আমরা প্রোগ্রামিং এ যাই একদম। আহ, আচ্ছা, সরাসরি প্রোগ্রামিং এর আগে আগে আমি স্লাইডটা একটু দেখাই আপনাদের। আচ্ছা, আগে কোডে যাই বা স্লাইড পরে। ব্যাচ 4 ক্লাস
ওকে, আমি ফোল্ডার ক্রিয়েট করতে আসলে ভুলে গেছি, ফোল্ডারটা ক্রিয়েট করে দিচ্ছি। এখানটায় কমেন্ট আউট করা যে কোডগুলো আছে এগুলোর দিকে তাকানোর দরকার নেই আপনাদের, এই মুহূর্তে এগুলোর দিকে না তাকানোটাই ভালো হবে। তো এবার আমি একটা ফাংশন ডিফাইন করি। ফাংশনটার নাম দিয়ে ধরেন সাম, হ্যাঁ, বা যা ইচ্ছা আসলে দেওয়া যায়, ব্যাপার না। ফাংশন তো নির্দিষ্ট কাজ করার জন্যই। SUM বা সাম না দিয়ে অ্যাডও দিতে পারি, এডিশন করবে। তো অ্যাড দিয়ে আমি এখানটা দিলাম এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ সে কি করবে, এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো নিবে, নিয়ে সেটা যোগ করবে, যোগ করে আমাকে একটা আউটপুট দিবে। তো ধরে নেন আমি সেই আউটপুটটা প্রিন্টে যাচ্ছি, অথবা আচ্ছা জেড জেড মনে করেন কিউ একটা ভেরিয়েবল নিলাম, সেই কিউ এর মধ্যে এক্স ওয়াই জেড এর যোগফলগুলো নেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিলাম। এবার প্রিন্ট কিউ, কিউটাকে আমি প্রিন্ট করছি। তো এখন আমাকে কি করতে হবে, ফাংশন তো আমি তৈরি করলাম, সে একটা নির্দিষ্ট কাজ করবে, করতে হবে ফাংশনটা কল করতে হবে, ঠিক না? তো ফাংশনটা কল করি, ফাংশনটা কল করবো কি হবে, জাস্ট ফাংশনের নাম কল করতে হবে, রাইট? তো ফাংশনের নামটা কি, ADD, হ্যাঁ, অ্যাড অ্যাড লিখলাম। তারপর আমাকে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আমি ফাংশনটা কল করছি। এখানটা আমার কি আছে, এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট, সরি প্যারামিটার। এই প্যারামিটার সাপেক্ষে আমাকে তো কয়েকটা আর্গুমেন্টও পাস করতে হবে। তো সেই আর্গুমেন্ট আমার কি হবে, সেই আর্গুমেন্ট দিলাম 4,5,6, এগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এবার আমি টার্মিনালটা একটু ওপেন করে নিচ্ছি। পাইথন, ওকে। তো কি দেখাচ্ছে, 15 দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন সবাই? এটা হচ্ছে আমার ফাংশন ডিফাইন করা, এই অংশটাকে বলে ফাংশন ডিফাইন করা। আর এই অংশটা হচ্ছে আমার ফাংশন কল করা, ঠিক একদম ম্যাথমেটিক্স এর মতো। যে এইখানটায় সে কি করে, 4 এর জায়গায়, এই এক্স এর জায়গায় 4টাকে নিয়ে নেয়, ওয়াই এর জায়গায় 5টাকে নিয়ে নেয়, এবং জেড এর জায়গায় সে 6টাকে নিয়ে নেয়, নিয়ে সে এইখানটা একটা রেজাল্ট তৈরি করে এবং সেই রেজাল্টটাকে প্রিন্ট করে। ওকে, তো ফাংশনের ব্যাপারটা একদম ক্লিয়ার, আই হোপ। এবার আমরা একটু স্লাইডে যাচ্ছি, স্লাইডটা একটু খেয়াল করুন। প্রথম কথাটা হচ্ছে ফাংশন কি এবং ফাংশন কেন। তো এখন আমরা তো একটা প্যাটার্ন তৈরি করলাম, আমরা তো একটা ডিজাইন করলাম, যে এই ডিজাইন দিয়ে আমরা কি করতে পারবো, তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো, ঠিক না? এই ডিজাইনটা দিয়ে আমরা তিনটা সংখ্যার যোগফল তৈরি করতে পারবো। তো এখন আমি 5, 6, 7 এর জায়গায় আমি ADD অ্যাড দিলাম, হ্যাঁ। এখন আমার হলো
টু, ফোর, সেভেন। হ্যাঁ, আচ্ছা 77। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এবার আমি যতবার ইচ্ছা ততবার আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারছি। তো আমার বেশ কিছু কাজ যখন এমন হয় যে আমার কিছু কাজ বারবার করা লাগে, কিছু নির্দিষ্ট কাজ বারবার করা লাগে, যেটা একটা প্যাটার্নে তৈরি করে ফেললে আমি পরবর্তীতে শুধুমাত্র এভাবে কল করে ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাংশনটা ব্যবহার করতে পারি। যদি কল করার পর ফাংশনটা লেখা হয় তাহলে কি কাজ করবে? কাজ না করারই কথা। আমি ওকে টেস্ট করে দেখি। আপনি যেহেতু এটা কোশ্চেন করেই ফেলেছেন, কাজটা না করার কথা, বাট তারপরেও দেখি। কন্ট্রোল এস, কাজ করবে না। ঠিক আছে, যেহেতু অ্যাডটা আগে থেকে ডিফাইন করা নেই, সে খোঁজে লাইন বাই লাইন। যেহেতু এটা লাইন বাই লাইন, সে কিন্তু নিচে যাচ্ছে পরে। ব্যাপারটা বুঝছেন? আজমান আহমেদ, ওকে। তবে এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট না, সো একটু এসব থিঙ্কিং এর জায়গায় জাভা স্ক্রিপ্ট আর পাইথনের থিঙ্কিং একটু চেঞ্জ আছে। আপনি কি জাভা স্ক্রিপ্টে কোড করে আসছেন নাকি আগে? সি এর কনসেপ্ট থেকে বললেন, ওকে। সি তে করা যায়? আমার ঠিক মনে নাই, কারণ আমি অনেক আগে কাজ করছিলাম সি তে। জাভা স্ক্রিপ্টে যায়, হ্যাঁ, রাইট। শাহরিয়ার গালিব, জাভা স্ক্রিপ্টে এটা খুবই ইন্টারেস্টিং। সি তে করা যায় না, রাইট। তো একটু খেয়াল করুন, সি তে করা যায়। ওকে, করা গেলে বলো, আমি মানে আমার ঠিক মনে নাই। এবার একটু খেয়াল করুন, আমরা স্লাইডে ফিরে যাচ্ছি। আচ্ছা, আপনারা টেস্ট করে নিন সি তে কি করা যায়, সি তে করা যায় না। টেস্ট করে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট আমাকে জানাবেন। সো এখানটায় যায় যায় না এটা নিয়ে আসলে তর্ক করে লাভ নাই। গেলে ভালো, না গেলেও সমস্যা নাই, বাট টেস্ট করবেন আপনারা। এখন আমরা ফাংশনের টাইপ নিয়ে একটু কথা বলি, যেহেতু আমরা বিগিনারদের জন্য ক্লাস এসেছি। সো আপনারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা না বলে ক্লাসে একটু সহযোগিতা করুন, যাতে বিগিনাররা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারে। আপনারা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজের কথা চলে আসে, তখন বিগিনাররা একটু ডাউন ফিল করে যে আমরা তো এগুলো জানি না, আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে পারছি না। সো যাতে তারা ডাউন ফিল না করে, সো ওই ধরনের কোশ্চেন থেকে একটু আপাতত অফ রাখেন। আমরা চাই বিগিনাররা উঠে আসুক এখান থেকে। এটা আমার মনে হচ্ছে। আমি জানি না বিগিনারদের ব্যাপারটা কেমন। জাস্ট আপনাদের কোশ্চেন দেখলে তাদের হয়তো চিন্তা হতে পারে যে আমি তো আগে সি শিখি নাই, আমি তো আগে জাভা স্ক্রিপ্ট শিখি নাই। ঠিক আছে, তো ওদের মানসিকতাটা এমন হতে পারে। সো সো কেউ যাতে ডাউন ফিল না করে। একটু খেয়াল করুন এইখানটায়, বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন ফাংশন। ফাংশনের টাইপ হচ্ছে দুটা, একটা হচ্ছে বিল্ট ইন এবং একটা হচ্ছে ইউজার ডিফাইন। তো বিল্ট ইন ফাংশনটা কেমন এবং ইউজার ডিফাইন ফাংশনটা কেমন? একটু আগে আমরা যে ফাংশনটা তৈরি করলাম সেটা হচ্ছে বিল্ট, সরি, ইউজার ডিফাইন্ড। ইউজার ডিফাইন্ড মানে কি? আমরাই তৈরি করছি এটা। এই যে দুটো তিনটা সংখ্যা যোগফল তৈরি করার জন্য যে ফাংশনটা, সেটা কিন্তু আমরাই তৈরি করছি। সো এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। আর বিল্ট ইন ফাংশনটা গুলো কেমন? বিল্ট ইন ফাংশন গুলো হচ্ছে ফাংশনের মানে কোথায় ডিফাইন করা হয়েছে, কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখি না, আমরা জাস্ট কল করে ইউজ করি। সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। পাইথন প্রোগ্রামাররা আমাদের জন্য অনেক অনেক ফাংশন আগে থেকেই তৈরি করে রেখেছে, সেই ফাংশনগুলোই হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশনের মধ্যে এতদিন ধরে আমাদের বহুল ব্যবহৃত একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশন। ঠিক না? আমরা কিন্তু অনেকগুলো প্রিন্ট ফাংশন ব্যবহার করে আসছি, প্রতিটা দিন আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করি। কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, অনেকেই জানি না যে প্রিন্ট ফাংশনটা হচ্ছে একটা এক্স্যাক্টলি সামিয়া, আপনি যেটা লিখেছেন ইনপুট, ইনপুটটা একটা একটা বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, যে প্রিন্টটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। তো এখন খেয়াল করুন, আপনি কি ফাংশনের সাথে মিল করতে পারছেন কিনা প্রিন্টকে। এই যে আপনি যখন প্রিন্ট দিচ্ছেন,
এইখানটায় প্রিন্ট লিখছেন, সেই প্রিন্ট লেখার প্যাটার্নটা একটু ফলো করেন। প্রথমে এই প্রিন্ট লেখাটা হচ্ছে ফাংশনের নাম, তারপর ফাংশন কল করতে গেলে একটা কি দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়, কার্লি সরি প্যারেনথেসিস বলে এটাকে। তো প্যারেনথেসিস দিতে হবে, আর প্যারেনথেসিসের ভিতরে আপনি কি পাস করছেন, আর্গুমেন্ট, ঠিক না? তো প্রিন্টটাও একটা ফাংশন, তার মানে প্রিন্টটা হচ্ছে কোথাও না কোথাও সেটা ডিফাইন করা আছে, সেই ডিফাইন করা ফাংশনটা আমরা ইউজ করছি। তো পাইথন প্রোগ্রামাররা যখন পাইথন প্রোগ্রাম তৈরি করছে তখন কিন্তু এই প্রিন্ট ফাংশনটা ডিফাইন করে রেখেছে, যার কারণে এটাকে বলা হয় প্রি ডিফাইন্ড বা লাইব্রেরি ফাংশন বলে, অনেক ক্ষেত্রে বিল্ট ইন ফাংশনও বলে, ঠিক এইভাবে অনেকগুলো নামে ইউজ করা হয়। আর এখানটা অ্যাড যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন। তো আপনারা কি এখন ইউজার ডিফাইন ফাংশন এবং বিল্ট ইন ফাংশন ক্লিয়ার জিনিসটা? ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ। এবার আসেন আমরা কয়েকটা বিল্ট ইন ফাংশন নিয়ে একটু কথা বলি। একটা বিল্ট ইন ফাংশন কমন, সেটা হচ্ছে প্রিন্ট। এগুলো দুই একটা বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলছি, বাট বিল্ট ইন ফাংশন অনেক অনেক বিল্ট ইন ফাংশন আছে পাইথনে। সো সবগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে বিল্ট ইন ফাংশন দিয়েই ক্লাস শেষ করতে হবে, আর কিছু শেখানো যাবে না, ঠিক আছে? সামিয়া, আপনি বিল্ট ইন ফাংশনের লিস্ট জানতে চাচ্ছেন? বিল্ট ইন ফাংশনের লিস্ট আপনি এরকম, আচ্ছা আমি আপনাদের একটা ইন্টারেস্টিং কথা, ইন্টারেস্টিং না আসলে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আপনারা তো পাইথন শিখছেন, আমি আমার ক্লাসে সর্বোচ্চ যেটা চেষ্টা করি সেটা হচ্ছে লজিক বোঝানোর জন্য, আপনাদের লজিক শেখানোর জন্য। বাট পাইথন আমি আপনাকে শিখিয়ে শেষ করতে পারবো না, পসিবল না, 3 মাসে পাইথন শিখিয়ে শেষ করা পসিবল না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখন বিল্ট ইন ফাংশন নিয়ে আপনার কথা আসছে যে কি একটা লিস্ট, বিল্ট ইন ফাংশন একটা লিস্ট, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাইট ডু গুগলিং, যে আপনারা গুগল সার্চ করবেন, যে সাথে সাথে আপনার যেটাই মাথায় আসবে সেটাই গুগল সার্চ করবেন, এবং আমি আপনাকে শুধুমাত্র লজিকটাই শেখাবো। বাকি যত ধরনের পাইথনের কি বলবো কিওয়ার্ড, তারপর মানে সেই কম্পোনেন্ট গুলো যেগুলো আপনি এই লজিকের সাথে অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু আপনি ইজিলি সার্চ করে পেয়ে যেতে পারবেন। সো আপনারা যেটা করেন বেশি বেশি গুগল সার্চ করে প্র্যাকটিস করেন, তাহলে আপনার ডিপেন্ডেন্সি, প্রোগ্রামিং এর সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে ডিপেন্ডেন্সি, যদি আপনার ভিতর চলে আসে আপনি কিন্তু খুব একটা আগাতে পারবেন না। আপনার ডিপেন্ডেন্সিটা কমাতে হবে, অর্থাৎ গুগল সার্চ করা শিখতে হবে, বুঝছেন? যারা কিন্তু এই ধরনের মানে ডিপেন্ডেন্সি নিয়ে, মানে ডিপেন্ডেন্ট হওয়ার মানসিকতাটা নিয়ে প্রোগ্রামিং করতে আসেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু বেশি দূর আগাতে পারবেন না, এই মানসিকতাটা ত্যাগ করতে হবে। যখনই সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল সার্চ করতে হবে, সার্চ করে প্রথমে আপনাকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি পাই কি না এই জিনিসটা। যখন আপনি পাচ্ছেন না তখন আপনি অন্য কারো হেল্প নেওয়ার চেষ্টা করবেন, বাট প্রথম হচ্ছে ইন্টারনেট, গুগল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা কি ব্যাপারটা বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এখানটায় খেয়াল করুন, আমি আপনারা প্রিন্টের সাথে পরিচিত, টাইপের সাথে পরিচিত, লিস্টের সাথে পরিচিত, লিস্টের সাথে পরিচিত, লিস্ট ফাংশনটা কি কখনো ব্যবহার করে দেখিয়েছি আপনাদের? ওকে, থ্যাংক ইউ। দেখায়নি গালিব, গালিব শাহরিয়ার, ওকে। যদি না দেখিয়ে থাকি তাহলে আজকের ক্লাসে দেখাই দিব, সমস্যা নেই। এরপর খেয়াল করুন ইনপুট ফাংশন, এটার সাথে পরিচিত আপনারা, ফ্লোটের সাথে পরিচিত, শুধুমাত্র এখানটায় মেবি এবিএস এর সাথে পরিচিত না, এবিএস। আর এখানটায় ডিপ মোডের সাথে পরিচিত না, সেটের সাথে পরিচিত না, রাউন্ডের সাথে পরিচিত না। তো এই ফাংশনগুলোর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ, ইভান এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, এক্স্যাক্টলি। তো এখন দেখে নিন, আমরা এই যে ফাংশনগুলোর কথা বললাম একটু আগে, বিল্ট ইন ফাংশন, সেই বিল্ট ইন ফাংশনগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমে লিস্ট নিয়ে একটু কথা বলছি। এখানটায় খেয়াল করুন, আমার কয়েকটা ফাংশন আছে, একটা লিস্ট নিয়ে পরে কথা বলি। আগে
আচ্ছা, লিস্টটা একটা টাইপ কাস্টিং এর মতো। যেমন আপনি একটা টাপল আছে, সেই টাপলকে লিস্টে কনভার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লিস্টে ইউজ করতে পারেন। এইটা এভাবে করে ইউজ করতে পারেন। এটার ভিতরে একটা টাপল দিয়ে দিবেন, 1, 2, আচ্ছা 3, 5, হ্যাঁ। তো এরকম করে এটা দিলে এরপরে এটাকে প্রিন্ট করেন, সেটা কিন্তু একটা লিস্ট হয়ে যাবে। প্রিন্ট। তো এটাও কিন্তু লিস্টের একটা ইউজ। এভাবে করে আপনি লিস্ট ইউজ করতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা তো কাজ করবে না, আরেকটা দিতে হবে। সেভ করলাম, রান করছি। ওকে, কি দেখাচ্ছে? একটা লিস্ট দেখাচ্ছে। তো এটা হচ্ছে আসলে লিস্টের ইউজ। তারপর এখানটায় এবিএস এটা নিয়ে পরে দেখায়, আগে ডিপ মোড দেখায়, তারপর সেট দেখায়, রাউন্ড দেখায়। ডিপ মোড, প্রথমে ডিপ মোডে আসি। ডিপ, ডিভিশন, আর মোড মানে মডিউলো। তো আপনি যখন একই সাথে ভাগফল এবং ভাগশেষ পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ডিপ মোডটা ইউজ করতে হবে। তো এটা মাঝে মাঝে কাজে দেয়। যেমন ডিপ ডিপ মোড প্রিন্ট দেয়। তো এখানটায় আমি দিলাম 19, 29 দিলাম, অর্থাৎ 29। 29কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার কি রেজাল্ট দিবে? আচ্ছা সরি, এখানটায় সিনট্যাক্স এরর দেখাচ্ছে। সরি সরি সরি, আমি এখানটায় প্রিন্টের পর এটা প্যারেন্থেসিস দিতে ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আবার রান করছি। 5.4, নো এটা 5.4 হবে না। এখানটায় দেখাচ্ছে 5.4, কমা দিয়ে আসবে। তো প্রথম অংশটা হচ্ছে আপনার ভাগফল এবং পরের অংশটা হচ্ছে আপনার ভাগশেষ। বুঝছেন? তো ডিপ মোড অপারেটরটা এভাবে করে কাজ করবে, যে যখন আপনি একই সাথে ভাগফল এবং ভাগশেষ পেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিপ মোডটা ইউজ করুন। তারপর আসেন সেট। সেট আসলে কিছুই না, সেট হচ্ছে সেট ডিফাইন করার জন্য, যে আমরা একটা সেট বানাবো। তো সেট বানাইতে গেলে সেট এস ই টি, সেট এই কথাটা লিখতে হবে। এরপর ফাংশনটা ব্যবহার করতে হবে। এরপর কি করতে হবে, ফাংশনের ভিতরে মনে করেন আমি একটা টাপল ইউজ করতেছি। 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, আবার 8 দিলাম, আবার 8 দিলাম। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করতেছি এক্স্যাক্টলি এখানটায় 7, আচ্ছা 4, 5, 7, হ্যাঁ না না হ্যাঁ 4, 5, 7, 8 পর্যন্ত আসবে। কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রান করছি। তো কি আসছে? 4, 5, 6, 7। তো এবং এইটা 8 আসছে। এখানটায় 3টা 8 ব্যবহার করলাম, কিন্তু সেটের মধ্যে কোনো উপাদান ডুপ্লিকেট হয় না। তো যার কারণে একটা 8 আসছে, আর আর দুটো 8 বাদ পড়ছে। তো ব্যাপারটা বুঝছেন? সেটের কাজটা এরকম। তারপর এবার আসেন অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? এবিএস। তো এবিএস আমি যখন -9 দিই, সেক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দেবে? 9, এক্স্যাক্টলি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো কি দেখাচ্ছে? 9 দেখাচ্ছে। আবার আপনি যদি এবিএস এর মধ্যে শুধু 9 দেন, তাও কিন্তু 9ই দেখাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটা কেন? ওয়াই? কেন আমাকে 9 দেখাবে?
ওকে, অ্যাবসলিউট ভ্যালু, রাইট। সংখ্যা রেখায় দূরত্ব বোঝায়। তো সংখ্যা রেখায় যখন দূরত্ব বোঝায় তখন কখনোই দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই কারণে আসলে এটা হয়। তো একটু খেয়াল করুন, এটা যদি আমার বাস্তব সংখ্যা রেখা হয়, এই বাস্তব সংখ্যা রেখায় এইখানটায় আছে 0, এইখানটায় 1, এইখানটায় 2, এইখানটায় 3, এখানটায় 4 আছে, আর এখানটায় হচ্ছে -1, -2, -3, -4। তো খেয়াল করুন, আমি যদি ABS -2 ব্যবহার করি, সেক্ষেত্রে সে কি নির্দেশ করবে? মূল বিন্দু থেকে এই 2 এর দূরত্বটা, এখানটার ডিস্টেন্সটা কত? এখানকার ডিস্টেন্সটা হচ্ছে 2। আবার এখান থেকে 2 এর ডিস্টেন্সটা কত? তাও কিন্তু 2। সো ABS -2 ইকুয়াল ABS 2, দুটো কিন্তু একই জিনিস। এই কারণে অ্যাবসলিউট ভ্যালু যখন নেগেটিভ ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালুটা নেন, সেই ক্ষেত্রে সেটা প্লাসই হয়ে যায়। ওকে, ক্লিয়ার সবাই ব্যাপারটা? সো অ্যাবসলিউট ভ্যালু মানে কিন্তু এটাই বোঝায়। তারপর আসেন রাউন্ডে। ডিপ মোড গেল সবগুলো, এবার রাউন্ডে আসেন। রাউন্ড আসলে কি কাজ করে? আহ আচ্ছা, পাইথন আমি এটা কপি করে রাখি না। ওকে, থ্যাংক ইউ। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। জাহিদ হাসান, জাহিদ হাসানের কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি আমি। অ্যাপ অ্যারো কি? না, অ্যাপ অ্যারো কি প্রেস করা লাগবে না। আরো এটাকে আরো শর্টকাট করা যায়। সেটা হচ্ছে আপনি প্রথমবার যখন লিখবেন, আচ্ছা আপ অ্যারো কি, থ্যাংক ইউ ইভান, আপনি যেটা বলছেন এটাও করা যাবে, আপ অ্যারো কি দিয়ে এটা করা যায়। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার যখন এই পাইথনটা লিখবেন প্রথমে, তারপর এই যে ধরেন এখানটায় পাইথন লিখলাম, পাইথন, তারপর এই যে এখানটায় ফাংশন আছে, ফাংশনের প্রথম অ্যাপটা লিখবেন। প্রথমে অ্যাপটা লিখে ট্যাব প্রেস করলে সেটা কিন্তু পুরো নামটা চলে আসবে। কথা বুঝছেন? তো এভাবে আপনি এখানটায় ফাইলের নামটা দ্রুত লেখার জন্য এটা অ্যাপ্লাই করতে পারেন, ট্যাব আর আপ অ্যারো কি দিয়ে এই কাজটা করা যায়। ওকে, তো আমরা এখন রাউন্ড ফাংশনটা একটু ডিসকাস করি। রাউন্ড বোঝাই যাচ্ছে, ঠিক না? রাউন্ড ফিগার, রাউন্ড ফাংশনটাও ঠিক একই রকম। যে এটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, আচ্ছা ইন্টারেস্টিং কথাটা হচ্ছে এটাই যে রাউন্ড ফিগার বলতে আমরা তো এমনও হতে পারে যে এখানটায় 9 আছে, তখন আমরা বাস্তবিক ক্ষেত্রে আর কি, যে রাউন্ড ফিগার বলতে যেটা বোঝায় 9 এর পর 10টাই বোঝায় বাস্তবিক ক্ষেত্রে। কিন্তু এইখানটায় পাইথন প্রোগ্রামিং এ রাউন্ড রাউন্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এইখানটায় ধরেন 9 আছে, 9.3 আছে। তো 9.3টা বাস্তব সংখ্যা রেখায় কোথায় অবস্থান করে? এখানটায় 8, 9, এখানটায় 10, এটা অবস্থান করে ধরে নেন এই জায়গাতে। এটা যদি 9.3 হয়, তাহলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কোনটা আছে? 9, অ্যাবসলিউটলি। সো সে রাউন্ড, এইখানটায় রাউন্ড ফাংশনটা ব্যবহার করলে সে আমাকে 9টা রেজাল্ট হিসেবে দিবে। তারপর এখানটায় ধরে নেন 9.7 আছে, 9.7। তো যদি আমি রাউন্ড 9.7 দিই, সেক্ষেত্রে সে আমাকে কি দিবে? 10, এক্স্যাক্টলি। সো ব্যাপারটা কিন্তু খুবই মজার। সো রাউন্ড ফাংশনটা আসলে এই কাজটাই করে। ওকে, রাউন্ড 9.3
round 9.7, round 9.5. Print. কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো খেয়াল করুন কি আসছে, 9, 10, 10। ব্যাপারটা কি বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। তো সিনট্যাক্সের সাথে কিন্তু অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছেন, কিভাবে ফাংশন ডিফাইন করতে হয় বা ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ফাংশনটা কল করতে হয়, সবাই কিন্তু অলরেডি জানেন। এখানটায় ডিইএফ লিখে তারপর, আচ্ছা ব্যাপারটা বুঝছেন সবাই? ডিপ, তারপর এখানটায় ফাংশনের নাম থাকবে, প্যারামিটার 1, প্যারামিটার 2, তারপর স্টেটমেন্টগুলো থাকবে। আর সামিয়া সব ইজি। আচ্ছা সামিয়া, আপনি কি আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছেন? ওকে, তুষার বিশ্বাস, আপনি পিএইচপি নিয়ে কাজ করেছেন, ভেরি নাইস। গালিব, জাভা স্ক্রিপ্ট, থ্যাংক ইউ, ভেরি নাইস। সি, সি শার্প, আচ্ছা। সামিয়া তো দেখি অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। সামিয়া, আপনি তো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে আসছেন, কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছেন এর আগে? কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে? ডট নেট, এমবিসি, এমবিসি ফ্রেমওয়ার্ক, ওকে, ভেরি নাইস। সো আপনি তো হিউজ এক্সপেরিয়েন্সড, আপনি মেবি এই ক্লাসে আসছেন পাইথনের সিনট্যাক্স জানার জন্য, নাকি না পাইথনের সাথে আগে থেকেই পরিচিত, এখানটায় জাস্ট আসছেন টাইম পাস করার জন্য, এমন? আচ্ছা, পাইথন লাগবে, ওকে। ফিনল্যান্ডে মাস্টার্সের জন্য পাইথন লাগবে, ওকে। সো ডাটা সায়েন্স, ভেরি নাইস। আচ্ছা আপনি তো এখানটায় আসলে খুব একটা, আমি ক্লাস নিচ্ছি একদম বেসিক লেভেলের জন্য, আপনি এখানটায় জাস্ট সিনট্যাক্সের সাথে পরিচিত হতে পারবেন পাইথনের, এর থেকে বেশি কিছু পাবেন না এই ক্লাসে। আপনার জন্য বলছি, বাট অন্যান্যদের জন্য না। এম আই রাইট? আমাদের কি হবে, না আমাদের কি হবে এটা ঠিক বলা, এভাবে করে বলা ঠিক না।
আপনারা কিন্তু আহ, খুব ভালো লাগছে, এখানে প্র্যাকটিস করতে চাই। আচ্ছা, আমি যারা হচ্ছে একটু, আমি সবার উদ্দেশ্যে একটু বলছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু শুরুতেই পাইথন দিয়ে শিখছেন। আপনারা যারা একটু ডাউন ফিল করছেন তারা এই দিক থেকে চিন্তা করতে পারেন, আপনারা কিন্তু শুরুতেই পাইথন দিয়ে শিখছেন। সো অতটা ডাউন ফিল করার কিছুই নেই। এম আই রাইট? যারা একদম নতুন পাইথন শিখছেন বা নতুন করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন, তারা কিন্তু শুরুতেই পাইথন শিখছেন। সো অতটা ডাউন ফিল করার কিছু নেই। সামিয়া উনি তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে আসছে বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে, তারপর পাইথন শিখতে আসছে, কিন্তু আপনারা প্রথম থেকেই পাইথন শিখছেন। সো মানে আমি বলবো যে ডাউন ফিল করবেন না। হ্যাঁ, পাইথন ইজ ইজিয়ার দেন আদার ল্যাঙ্গুয়েজ, নো প্রবলেম, সেটা কোনো ব্যাপার না। বাট এই ইজিয়ার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি লজিক গুলো শিখে নিচ্ছেন। রাইট। ওকে, তো আমরা রিটার্ন স্টেটমেন্টে একটু রিটার্ন স্টেটমেন্ট নিয়ে কথা বলি। আমরা অনেকখানি ডিসকাস করলাম, সো এই মুহূর্তে আর ডিসকাস করবো না। আমরা একটু রিটার্ন স্টেটমেন্ট নিয়ে কথা বলি। প্লিজ এখন আর কেউ টাইপ করবেন না। কাইন্ডলি এখন কেউ টাইপ করবেন না, আমরা আমাদের টপিক চেঞ্জ করছি। এখনকার টপিক হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট। এতক্ষণ আমরা যে ফাংশনটা তৈরি করলাম সেটাতে কিন্তু কোনো রিটার্ন স্টেটমেন্ট ছিল না। ছিল? আমরা যে ফাংশনটা ইউজ করছি সেটাতে কিন্তু কোনো রিটার্ন স্টেটমেন্ট ছিল না। তো রিটার্ন স্টেটমেন্ট এবং রিটার্ন স্টেটমেন্ট ছাড়া ফাংশন দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সামিয়া, আপনিই বলুন। রিটার্ন স্টেটমেন্টের উপর বেসড করে ফাংশনকে কিন্তু দুটো ক্লাসিফাই করা যায়, দুটো অংশে। আচ্ছা, আমার এই জীবনের কনফিউশন এটা। ওকে, সরি, থ্যাংক ইউ শাহরিয়ার গালিব, আপনার কনফিউশনটা আমাকে জানিয়ে দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কনফিউশনটা দূর করার জন্য। যে একটা রিটার্ন স্টেটমেন্ট যুক্ত ফাংশন আর একটা রিটার্ন স্টেটমেন্ট ছাড়া ফাংশন দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সো ডোন্ট ওয়ারি। এবং আমি অনেকখানি শিওর যে আমি আপনার এই কনফিউশন দূর করতে পারবো। সো আমি প্রথমে সামিয়ার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি দুটোর মধ্যে পার্থক্যটা একটু বলেন। ফাতেমাতুজ জোহরা মিম, নো প্রবলেম। আমি কথা দিচ্ছি, যাদের যাদের রিটার্ন স্টেটমেন্ট নিয়ে প্রবলেম আছে সবার রিটার্ন স্টেটমেন্টটা ক্লিয়ার করে দিব। আবুল ফজল, হ্যাঁ, কিছু লিখতে চাচ্ছেন? আমারও প্রবলেম এটা। ওকে। আচ্ছা, আহ, রেজওয়ান আহমেদ, আমি কিন্তু এখনো পর্যন্ত রিটার্ন নিয়ে কোনো ডিসকাসই করিনি। সো আপনি কিভাবে বললেন যে আমরা কোনটা ইউজ করব, রিটার্ন নাকি প্রিন্ট? এটা কিন্তু আমি আগে আমাকে ডিসকাস করতে হবে রিটার্ন কি জিনিস, প্রিন্ট কি জিনিস। তারপর ডিসিশনটা নিবেন আপনি কোথায় আপনি রিটার্ন ব্যবহার করবেন, কোথায় আপনি প্রিন্ট ব্যবহার করবেন। আমার কাজ হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার করা। কথাটা বুঝছেন? সো আপনারা কিন্তু ডিসিশন নিতে হবে আপনার, যে কখন আপনি রিটার্ন ব্যবহার করবেন, কখন আপনি প্রিন্ট ব্যবহার করবেন। এবার আসেন সেই রিটার্ন এবং প্রিন্টের মধ্যে পার্থক্যটা কি। প্রথমে আমরা সেটা দেখি। এখানে আমার একটা কোড করা আছে, সেই কোডটা কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি না, কাটই করি এটা, হ্যাঁ। কাইন্ডলি এই মুহূর্তে কেউ কিছু টাইপ করবেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার একটু খেয়াল করুন, এখানটায় আমি কি রিটার্ন ব্যবহার করেছি না শুধু প্রিন্ট ব্যবহার করেছি? শুধু প্রিন্ট ব্যবহার করেছি। তারপর এখানটায় মনে করেন আমি আরেকটা ফাংশন তৈরি করি অ্যাড ওয়ান নামে। অ্যাড ওয়ান নাম দিলাম, আর এখানটায় এটাকেও নাম দিয়ে দিলাম অ্যাড ওয়ান। আর ভেতরে ভ্যালুগুলো কিন্তু একই রকম রাখছি। এখানটায় কত ছিল? 4, এখানটায় 5, এখানটায় হচ্ছে 6। এবার আমি এই অ্যাড ওয়ানের মধ্যে এখানটায় প্রিন্টের পরিবর্তে রিটার্ন লিখে দিই, রিটার্ন কিউ। রিটার্ন কিউ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমাকে আপনারা জানান আউটপুটটা কি হবে? শুধু প্রথমটায় প্রিন্ট হবে, এক্স্যাক্টলি। এবার কারণ শুধু প্রথমটাই প্রিন্ট হবে, আসলে এভাবে বললে হবে না। যেহেতু আমি, এটা হচ্ছে আপনার ভাষা বাট আমি আপনারটা বুঝছি, কিন্তু সবাইকে যদি আমি এই কথাটা বলি কেউই কিছু বুঝবে না। সো আমি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। এইখানটায় আমি যখন অ্যাড দিয়ে এই অ্যাড কল করলাম, সে কোন ফাংশনটাকে কল করবে? প্রথম ফাংশনটা। এই প্রথম ফাংশনে আমার কি লেখা আছে এখানটায়? প্রিন্ট কিউ। সে কিউকে প্রিন্ট করবে। কিন্তু পরবর্তীবার যখন অ্যাড ওয়ানকে আমি কল করছি, সেখানটায় কি অ্যাড ওয়ানের ভিতর বা অ্যাড ওয়ানের বাইরে কোথাও কি প্রিন্ট ফাংশন আমি ব্যবহার করেছি? না। সো সে কি আমাকে কোনো আউটপুট দিতে পারবে টার্মিনালে? পারবে না। সো আমরা রেজাল্টটা দেখি আগে। ওকে, কি দেখাচ্ছে? 15। 15টা কোথেকে আসছে? 15টা আসছে উপরটা থেকে। এখন এইখানটায় আমি প্রিন্ট ইউজ করি, প্রিন্ট। খেয়াল করুন, আমি কিন্তু এটাতে প্রিন্ট ব্যবহার করিনি, কিন্তু এটাতে প্রিন্ট ব্যবহার করছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কাইন্ডলি এই মুহূর্তে যে বুঝছেন যে না বুঝছেন কেউই কোনো কিছু টাইপ করবেন না। তো এইখানটায় আসলে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা ফাংশন লিখি আমি, সেটা হচ্ছে প্রিন্ট দিয়ে এই অ্যাডটাকেও লিখি, তারপর জিনিসটা ক্লিয়ার হবে। প্রিন্ট অ্যাড 4,5,6। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। খেয়াল করুন, আমার এখানটায় একই কাজ করে এরকম দুটো ফাংশন আছে। প্রথম হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। এটা আমার দরকার নাই, এটা বাদ দিই আগে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রান করছি। আপনারা যদি কন্ট্রোল ফ্লোটা বুঝতে পারেন তাহলে এটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি কি করলাম, প্রিন্টের মধ্যে অ্যাডটাকে কল করলাম। এই অ্যাড কি করে? এখানটায় আসে। এখানটায় আসার পর সে কি করবে? এইটা যোগ করবে, যোগ করে এই কিউ এর মধ্যে যোগফলটা রাখবে এবং কিউটাকে প্রিন্ট করবে, যেটা হচ্ছে এই 15 যে রেজাল্টটা। কিন্তু এখানটায় কি কোনো রিটার্ন স্টেটমেন্ট আছে প্রথমটাতে অ্যাডে? আপনারাই বলেন। নাই। ওকে, থ্যাংক ইউ। যেহেতু প্রথমটাতে কোনো রিটার্ন স্টেটমেন্ট নাই, সে আমাকে কিছু রিটার্ন করতে পারবে? পারবে না। ওই কারণে এখানটায় নান আসছে। অর্থাৎ এই অ্যাডের এইখানটায় যখন আমি প্রিন্ট দিলাম, সেই জন্য এখানটায় নান দেখাচ্ছে, অর্থাৎ কিছুই সে পাঠায় নাই। আমি কোত্থেকে সেটা প্রিন্ট করবো? তো ব্যাপারটা হচ্ছে এমন। তো এই কারণে এখানটায় নান আসছে, কিন্তু এইখানটায় খেয়াল করুন, এইখানটায় আমার কোনো প্রিন্ট ফাংশন আছে? নাই। কিন্তু এইখানটা আমি সেটাকে কল করলাম, কল করে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আমি প্রিন্ট করলাম। ওই কারণে এইখানটার যে প্রিন্ট ফাংশনে সেখানটায় কিন্তু নান আসেনি, সেখানটায় রেজাল্টটা প্রিন্ট করেছে। এবার বলেন কার কার এখনো কনফিউশন আছে রিটার্ন এবং প্রিন্টের মধ্যে? ওকে, রেজওয়ান আহমেদ এখন ক্লিয়ার।
ওকে গালিব। তারপর শাকিল শাহরিয়ার প্রিন্ট অ্যাডটা নান, কারণ হচ্ছে এখানটা আমার কোনো রিটার্ন স্টেটমেন্ট নেই। তো রিটার্ন স্টেটমেন্ট যেহেতু নাই, সে তো এখানটায় কিছু পাঠাতে পারবে না। এই যে এখানটায় প্রথমে প্রিন্ট কিউ এর জন্য কিন্তু সে প্রিন্ট কিউ এর জন্য কিউটাকে প্রিন্ট করেছে প্রথম 15, কিন্তু এখানটায় রিটার্ন স্টেটমেন্ট না থাকার কারণে এই যে একটা প্রিন্ট আছে, এই প্রিন্টের জন্য সে নান প্রিন্ট করছে। কারণ এখানটায় কোনো ভ্যালু সে রিটার্ন করতে পারে না, এই প্রোগ্রামটা কোনো ভ্যালু রিটার্ন করতে পারে না এখানটায়। ওকে, তো যাদের এখনো পর্যন্ত কনফিউশন তাদের আমি প্রথমটাতে রিটার্ন লিখে দিই। রিটার্ন, রিটার্ন দিয়ে আমি কাকে রিটার্ন করবো? আমি কিউটাকে রিটার্ন করবো। এখানটায় কিউটাকে রিটার্ন করলে এখানটায় নাম যে আছে সেই নামটার পরিবর্তে কিউ এর ভ্যালুটা চলে আসবে। দিলাম কিউ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আসেন রেজাল্টটা কি আসে। 15 হয়ে গেছে। এখনো কি কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, এবার যদি কারো কনফিউশন থাকে তাহলে মনে হচ্ছে না আমার কাছে সেটা সলিউশন আছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যখন আপনি কখন প্রিন্ট ফাংশন ইউজ করবেন, কখন রিটার্ন ইউজ করবেন, একটা কোশ্চেন ছিল। এখনো কি কারো ভিতরে সেই কোশ্চেনটা আছে? থাকলে বলতে পারেন, সমস্যা নাই। এখনো আছে? আচ্ছা, তুষার বিশ্বাস, আলামিন, এমডি মিরাজ, আপনাদের ভিতরে এখনো সেই কোশ্চেনটা আছে। ওকে, কোশ্চেনটা ক্লিয়ার করছি। ওকে 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 ওকে, আর লাগবে না, আর লাগবে না, আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। আচ্ছা, তুষার বিশ্বাসের নাই, তারপর শাখাওয়াত হোসেনেরও নাই কোশ্চেনটা। গালিব হচ্ছে, বলে দেন আরো ক্লিয়ার হবে, থ্যাংক ইউ। এই যে মিস্টার গালিব, আপনি একটু খেয়াল করেন, আমার যদি এখানটায় কোনো রিটার্ন না থাকতো তাহলে এই ফাংশনটাকে কোনো ভ্যালু রিটার্ন করতে পারতো না, এটা তো ক্লিয়ার। এখন এই যে আপনার মনে করেন যে আপনার অ্যাভারেজ তৈরি করতে হবে, আপনার গড় তৈরি করতে হবে। আপনি জানেন আপনি তিনটা সংখ্যার যোগফল পাঠাইছেন, আপনার গড় তৈরি করতে হবে। আপনি প্রথম ফাংশন থেকে কি গড় তৈরি করতে পারবেন? এখান থেকে, যেহেতু এখানে এখানে কোনো ভ্যালুই রিটার্ন করেন, আপনি গড় কিভাবে তৈরি করবেন? পারবেন না। কিন্তু পরেরটাতে কিন্তু আপনি ঠিকই গড় তৈরি করতে পারবেন। যেমন আপনি এখানে চাইলে /3 দিয়ে দিলে গড় তৈরি হয়ে যাবে, এভারেজটা পেয়ে যাবেন আপনি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কখন রিটার্ন ইউজ করবেন, কখন প্রিন্ট ইউজ করবেন। আপনার যখন ভ্যালুটা পরবর্তীতে লাগবে, ভ্যালুটা পরবর্তীতে ফার্দার কোনো কাজে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি রিটার্নটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে নট প্রিন্ট। এখন ক্লিয়ার? আই হোপ এরপর আর কারো কোনো কোনো এর বিষয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। ওকে, তো আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। আরেকটু কথা বলা মনে হয় দরকার আছে। দরকার আছে, আরেকটু কথা বলি। সেটা হচ্ছে রেঞ্জ ফাংশন নিয়ে একটু কথা বলি। যেহেতু আমরা অনেকগুলো বিল্ড ফাংশন নিয়ে কথা বললাম, আগের ক্লাসে আমি রেঞ্জ ফাংশন নিয়ে ডিসকাস করলাম, এই ক্লাসে একটু রেঞ্জ ফাংশন নিয়ে ডিসকাস করি। সো এখানটায় রেঞ্জ ফাংশনের কয়েকটা ইউজ আমি ক্রিয়েট করে রেখেছি আগে থেকে, এগুলো একটু দেখেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর রান করছি। সবাই একটু খেয়াল করুন, আমি কি করলাম? রেঞ্জ 10, রেঞ্জ 10 দিয়ে 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত আমি প্রিন্ট করলাম। খেয়াল করুন, একটা লিস্ট হিসেবে। তারপর পরবর্তীবার কি করলাম? 2 থেকে
20 পর্যন্ত। তো প্রথম অংশটা আসলে যেটা করে, শুধুমাত্র একটা আর্গুমেন্ট যখন পাস করবেন এই রেঞ্জ ফাংশনের মধ্যে, তখন সেটা নিবে যে আপার বাউন্ড বলতে পারেন, যে সর্বোচ্চ মানটা, যে সর্বোচ্চ মানটা প্রিন্ট করবে তার ঠিক পরেরটা নিবে এইখানটায়। আর এইখানটায় হচ্ছে যেটা থেকে শুরু হবে এবং যেইখানটায় শেষ হবে তার পরেরটা নিবে। আর এইখানটায় হচ্ছে যেটা থেকে শুরু হবে, অর্থাৎ লোয়ার লিমিট বলতে পারেন, আপার লিমিটের পরেরটা বলতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বলতে পারেন। এই যে খেয়াল করুন শেষেরটা কি করছে, শেষেরটা হচ্ছে টু, টু এর পর ফোর আসছে, ফোর এর পর সিক্স আসছে, সিক্স এর পর এইট আসছে। ব্যাপারটা বুঝছেন? টু করে বাড়ে, রাইট আলামিন। ওকে, সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। ওকে, তো কেমন লাগলো আজকের ক্লাস সবার? ডিক্রিমেন্টের জন্য দেখেন, চেষ্টা করে দেখতে পারেন কি করা যায়, অ্যাপ্লাই করে দেখেন। আসলে এই যে একটু আগে যে কথাটা বললেন ডিক্রিমেন্টের জন্য কি করব, এটা কিন্তু ইজিলি আপনারা চাইলে সার্চ করতে পারেন, ঠিক আছে। এই যে মনে করেন আমি রেঞ্জ ফাংশন নিয়ে কথা বললাম না, বা এই ধরনের টুকিটাকি হ্যাঁ জিনিসগুলো, লজিক ছাড়া বাকিগুলো আর কি, আপনারা কিন্তু এভাবে করে রেঞ্জ ফাংশন ইন পাইথন জাস্ট এভাবে করে সার্চ দিয়ে দিবেন। সরি, রেঞ্জ ফাংশন ইন পাইথন, হ্যাঁ, এটা দিয়ে দেন। এটার যত ধরনের রেজাল্ট আসে সবগুলো রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এটাই আসলে প্রোগ্রামিং করতে গেলে গুগলকে সঙ্গী করে নিতে হবে, এটা হচ্ছে বড় কথা। সবাই দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জ ফাংশন অনেকগুলো ইউজ দেখা যাচ্ছে এখানটায়, ইউজ করেও দেখাচ্ছে, ঠিক আছে, কি কিভাবে রেঞ্জ ইউজ করবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার আগামী ক্লাসে, আগামী পরশুদিন। ততক্ষণ ভালো থাকবেন সবাই।